যে ব্যক্তিকে আপনারা নরমাল সাদা শার্ট এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন, এর নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর। যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একসময় তিনি ছিলেন তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ড। তার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত। আর সেই বাবর সাহেব আজ 2টা মামলায় ফাঁসির আসামি। নিঃসঙ্গভাবে কন্ডেম সেলে দিন পার করেছেন তিনি। রিমান্ডে বাবরকে টর্চার করে 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেকের নাম জড়াতে বলেছিলেন পুলিশ, কিন্তু তিনি একবারও তার নাম বলেননি। একটা সময় তিনি তার চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন। উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম হচ্ছে এটি। এই ভিডিওটি আপনারা ফেসবুকে অনেক দেখেছেন। এটা অনেক ভাইরাল হয়েছিল। সেই সময় এই কথার জন্য তিনি অনেক সমালোচিত হয়েছিলেন। তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার উপর হস্তক্ষেপ করে, কিন্তু লুৎফুজ্জামান বাবর যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন কখনোই মিডিয়ার উপর হস্তক্ষেপ করেননি। পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল। 2018 সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিলেন আদালত, সেই দিনই ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। কারাগারে থেকেও তিনি দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠেছেন। আজকে আমরা জানবো লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে। লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন 1958 সালের 10ই অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায়। তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায়। তার পিতা এ.কে. লুৎফর রহমান, তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা। মা জুবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয়। যতদূর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন, যার ফলে তিনি নাকি ম্যাট্রিক পাসও করতে পারেননি। আবার অনেকে বলে তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। সে সময় তিনি গঠন করেছিলেন নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ। কথিত আছে যে লুৎফুজ্জামান বাবর 1980-র দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন। অভিযোগ রয়েছে তিনি 1980 সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ থাকাকালীন অবস্থায় ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করত। এরকম অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 1992 সালে তিনি বিয়ে করেন তাহমিনা জামান শ্রাবণীকে। এই দম্পতির বর্তমানে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে। এরপর 15ই ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ এবং 2021 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্ব হতে শুরু করে। ফলে অল্প সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার সময় অনেক কিছুই ভুলে যাওয়ার কথা না। চলনে বলনে তিনি ছিলেন আলাদা। বাংলাদেশ র্যাব বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম আছে। যাই হোক, দীর্ঘদিন পর আবারও আলোচনা এসেছে লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের 7 সিস্টার নামে পরিচিত 7টি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। একসময়ের জাতীয়তাবাদী দলের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর কারাগারে রয়েছে। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায়। আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে দেখা গিয়েছিল। এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির সময় গুনছেন। প্রিয় দর্শক, আপনি যদি বাবরের মুক্তি চান তাহলে কমেন্টে #বাবর লিখে দিন। অন্তর্বর্তী সরকারের শপথের 2 দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারত সহ ভারতের 7 সিস্টারে। তার এই বক্তব্যের পর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা করতে শুরু করে। ডক্টর ইউনূস যে 7 সিস্টারের কথা বলেন সেটা আসলে কি? কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে 7 সিস্টারে তার প্রভাব পড়বে? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার বলা হয়ে থাকে। অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারতের সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ইত্যাদি ভারতে পাঠাতে চেয়েছিল। তখন তারা
নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়কে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিল তিনি। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে ওঠে। তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন। তখন বাংলাদেশের কেউই এই সাহস দেখায়নি, এমনকি এখন পর্যন্ত বাংলাদেশের এমন সাহস কারোরই হয়নি। 10 ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় 27,000 কোটি টাকা। অনেকেই মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এই অস্ত্রগুলো যদি ভারতে ঢুকতো, তাহলে আজকে ভারতের 7 সিস্টার হয়তো অক্ষতই থাকতো না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও 17 বছর এই দুঃশাসন সহ্য করতে হতো না। তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ, যা আজও অনেকে ভুলতে পারেনি। 2001 থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট করা হয় বাবরকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি হয়েছিল এই 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূল কারণ ছিল নিরাপত্তার সমস্যা। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনপি সরকার। এরকম অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। প্রিয় দর্শক, এটাই ছিল মূলত লুৎফুজ্জামান বাবরের জীবনের মূল কাহিনী।